আজকে আমরা রেইনফোর্সমেন্ট জাস্ট কিছু থিওরি দেখিয়ে আমরা ডিজাইনে চলে যাব। ওয়ান ওয়ে স্ল্যাব রেইনফোর্সমেন্ট অলরেডি আমরা বলেছি যে দুই রকম রেইনফোর্সমেন্ট আছে তার। এবং এটা হচ্ছে একেবারে বাস্তব ভিত্তিক একটা ওয়ান ওয়ে স্ল্যাবের উদাহরণ। আমরা আগে বলেছি সাইটে কিন্তু ওয়ান ওয়ে স্ল্যাবের রেইনফোর্সমেন্ট খুঁজে পাওয়া খুবই কষ্টকর, কারণ ওয়ান ওয়ে স্ল্যাব কিন্তু খুব একটা দেখা যায় না বাস্তবে। ইঞ্জিনিয়াররা ওয়ান ওয়েকে টু ওয়ে বানায় ফেলে। এবং কেন বানায় এটা আমরা বলেছি যে ওয়ান ওয়ে স্ল্যাব কিন্তু খুবই উইক, কারণ একটা ডিরেকশনে সমস্ত লোড যাওয়ার কারণে ওই ডিরেকশনে মেজর ডিফ্লেকশন হয় এবং ওখানে কি ক্র্যাক হয় টেনশন জোনে, সেই জন্য এটা উইক হয়ে পড়ে। সো রেইনফোর্সমেন্ট ডিজাইন শুরু করার আগে তোমরা এখানে দেখতে পাইতেছো যে শর্ট ডিরেকশনে মেইন রেইনফোর্সমেন্ট বসছে এবং চেনার উপায়ও আছে। শর্ট ডিরেকশন হচ্ছে এইদিকে এবং তার দুই পাশে যে দুইটা সাপোর্ট দেখতে পাইতেছো, এবং লোড যখন ট্রান্সফার হবে দুই দিকে সাপোর্টের উপর ভিত্তি করে ডিফ্লেকশন যেভাবে তোমরা বিমে দেখছো, এখানে উপরে হবে ডিফ্লেকশন, তারপর মিড স্প্যানের ডিফ্লেকশন নিচে চলে আসবে, আবার উপরে চলে যাবে। এবং এখানে ক্লিয়ার তোমরা দেখতে পাইতেছো উপরে বিমের উপরে দুই জায়গায় টেনশন আর মিড স্প্যানের নিচে টেনশন। তো পরিষ্কার যেভাবে আমরা কিন্তু বিমে কিন্তু ইন্টারিয়র নেগেটিভ, এক্সটেরিয়র নেগেটিভ, মিড স্পান পজিটিভ বের করতাম। আমি যে পজিটিভ চিহ্ন দিচ্ছি এটা হলো টেনসাইল স্টিলের চিহ্ন আর কি। বাট আমরা যদি অরিজিনাল ছবিটা দিতে চাই সেক্ষেত্রে এখানে যে স্টিলটা হবে সেটাকে তোমরা জানো যে মিড স্পানে নিচে যে টেনশন হয়, নিচে থাকার কারণে তাকে পজিটিভ এএস মানে পজিটিভ স্টিল অ্যাট মিড স্প্যান, আর সাপোর্টের উপরে চলে গেলে জাস্ট পজিশন চেঞ্জ হচ্ছে এটা বোঝাবার জন্য তখন কি নেগেটিভ শব্দটা চলে আসে, নেগেটিভ এএস। যদি সেটা ইন্টেরিয়র সাপোর্ট হয় তাহলে সেটা নেগেটিভ ইন্টেরিয়র এএস, আর যদি এক্সটেরিয়র হয় তাহলে এক্সটেরিয়র নেগেটিভ এএস। কিন্তু এই তিনটা যে স্টিল দেখতে পাইতেছ, এই তিন স্টিলই কিন্তু আসলে কি টেনসাইল স্টিল। এক এবং দুই এটা নেগেটিভ স্টিল কারণ উপরে বসবে, এবং তিন এটা পজিটিভ স্টিল কারণ এটা নিচে বসে। বাট এক দুই তিন এরা সবাই হচ্ছে কি টেনসাইল স্টিল। নাও আমরা যখন স্টিল ডিজাইন করতে যাব তখন এই যে মেইন বার, এটা কিন্তু আমরা আগে বলেছি মেইন বার বা মেইন রেইনফোর্সমেন্ট, যার সিম্বল হচ্ছে এ সাফিক্স এস। কেন তাকে মেইন বার বলে আমরা গত ক্লাসে বলেছি যে লোড যখন সে ট্রান্সফার করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এবং সেই সঙ্গে সে টেনশন রেজিস্ট করে তখন তাকে মেইন বার বলে। কোনো বার যদি টেনশন রেজিস্ট না করে, অন্য কথায় কোনো বার যদি লোড ট্রান্সফারে কোনো ভূমিকা না রাখে তাহলে তাকে কিন্তু মেইন বার বলা যাবে না। তো যেমন ফর এক্সাম্পল আমরা যখন শর্ট ডিরেকশনে বলেছি যেহেতু এটা ওয়ান ওয়ে স্ল্যাব, শর্ট ডিরেকশনে সমস্ত লোড যাচ্ছে, সেই জন্য এই বারটাকে আমরা মেইন বার বলতেছি এবং ডিফ্লেকশন অনুযায়ী বারকে দেখো সেভাবে বসানো হয়েছে। আমি দেখাচ্ছি উপরে ডিফ্লেকশন বাম পাশে বারটা উপরে আছে, যখন ডিফ্লেকশন মিড স্পানের নিচে যাচ্ছে বারও আস্তে আস্তে নিচে চলে আসছে, যতক্ষণ পর্যন্ত ডিফ্লেকশন নিচে বারও নিচে। যখনই ডিফ্লেকশন উপরে উঠে গেছে তখন বারও উপরে উঠে গেছে। এটা হচ্ছে মেইন বার।
এভাবে কিন্তু প্রত্যেকটা বাড়ি উপরে নিচে উপরে দেওয়ার কথা, কিন্তু ওই যে আমরা বলেছি যে স্ল্যাবের সাথে বিমের কানেকশন যাতে স্ট্রং হয়, বন্ডিং যাতে ভালো হয়, সেই জন্য অল্টারনেট করে সব বার উপরে না নিয়ে একটা বারকে নিচে রাখা হয়েছে, একটা বারকে উপরে নেওয়া হয়েছে। যেমন পরবর্তী যে বারটা আমি আঁকতেছি, এটা কিন্তু এই পর্যন্ত অ্যাজ ওয়েল, যেটা সোজা আছে নিচেই আছে। নিয়ম অনুযায়ী এখান থেকে সে উপরে উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা নিচ দিয়ে নিয়ে গেছি এটাকে, কারণ বিমের স্টিলের ভিতর দিয়ে একটা আর আরেকটা বিমের স্টিলের উপর দিয়ে যদি নিয়ে যাই আমরা, তাহলে কি ঘটবে? ভালো বন্ডিং কি হবে। ওকে, এই যে চলে গেছে। এই যে মিড স্পানটা তোমার দেখতেই পাইতেছো, এখান থেকে এতটুকু। এই যে আমরা বার হলুদ এবং লাল বসাইছি মিড স্পানে স্পেশালি, এই একটা বারের সেন্টার থেকে আরেকটা বারের সেন্টার যেটা, সেটাকে আমরা কি বলবো? স্পেসিং, যেটার সিম্বল হচ্ছে এস, সেন্টার টু সেন্টার। আর দুই পাশে যে নেগেটিভ জোন আছে, সেটা ইন্টেরিয়র হতে পারে, এক্সটেরিয়র হতে পারে, সেখানে আমরা একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের মাঝে এক্সট্রা টপের হিসাব বের করব। যদি লাগে তাহলে বসাবো, আর যদি না লাগে তাহলে বসাবো কি না। না, অপোজিট ডিরেকশনের বার, যে অপোজিট ডিরেকশনের বার তোমরা দেখতে পাইতেছো যে আমরা এটাকে ক্লিয়ার করে দিতেছি এখন। ওকে, অপোজিট ডিরেকশনে কোনো রকম লোড ট্রান্সফার হবে না, সেক্ষেত্রে এখানে কোনো রকম টেনশন ক্রিয়েট হবে না। তার মানে কি, কোনো রকম বাড়ি টেনশন রেজিস্ট করতে হচ্ছে না, তার মানে তার নাম মেইন বার হবে না, অন্য কোনো নাম হবে তার। সেটা বাইন্ডার হতে পারে। বাইন্ডার বলতে বোঝায় যে অন্য বারকে বেঁধে রাখার জন্য যাদেরকে ইউজ করা হয়। যেমন ফর এক্সাম্পল, শর্ট ডিউরেশনের বারকে আমি যদি বসাতে চাই, তাহলে তারকে কিন্তু বাঁধতে হবে, এবং কার সাথে বাঁধতে হবে? অপোজিট ডিরেকশনের বারের সাথে। সো যদি শর্ট ডিরেকশনের বারকে আমি বাঁধতে চাই, তাহলে লং ডিরেকশনের বারকে বসিয়ে এখানে আমাকে কি করতে হবে? বেঁধে দিতে হবে এদেরকে। এই জন্য এর নাম বাইন্ডার। এরকম করে নির্দিষ্ট দূরত্বে কতগুলো বাইন্ডার দেওয়া আছে। এই যে বাইন্ডার, আমরা আগে বলেছি বারের কিন্তু মেইন কাজের সাথে তারা আরেকটা অতিরিক্ত কাজ করে। যেমন মেইন বার যখন শর্ট ডিরেকশনে আমরা বসিয়েছি, তার একমাত্র কাজ ছিল যে টেনশন রেজিস্ট করা। শুধু তাই না, শর্ট ডিরেকশনে যে টেম্পারেচার চেঞ্জের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, যে সংকোচন সম্প্রসারণ হয়, তোমরা জানো যে স্ল্যাব কিন্তু খুবই পাতলা। কাস্টিংয়ের 24 ঘন্টা পরেই, কাস্টিংয়ের 24 ঘন্টা পরেই সে কিন্তু আস্তে আস্তে রিয়াকশন শুরু হয়, হাইড্রেশন অফ সিমেন্ট, এবং হাইড্রেশন অফ সিমেন্টের কারণে প্রচুর পরিমাণে তাপমাত্রা উৎপন্ন হয় এবং কিউরিং শুরু করতে, সেজন্য ওই সময় টেম্পারেচারকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, যেমন বর্তমানে কিন্তু আমি যদি ঢাকার কথা বলি, 32 ডিগ্রির মতো টেম্পারেচার আপ ডাউন করতেছে। 32 ডিগ্রি কিন্তু অনেক হাই। কংক্রিটের জন্য 27 ডিগ্রির নিচে রাখতে হবে টেম্পারেচার সবসময়, ঢালাই টেম্পারেচার। কিন্তু লোকালি তো বা ন্যাচারালি তো তুমি কন্ট্রোল করতে পারবে না তোমরা, যে ওকে ন্যাচারালি আমি টেম্পারেচারকে 27 করলাম, এটা সম্ভব না, এটা ল্যাবে সম্ভব। তো সেই ক্ষেত্রে 32 ডিগ্রি টেম্পারেচার ঢাকায় কোনো কোনো জেলায় আরও বেশি আছে এখন, মেবি রাজশাহী জেলায় তার চেয়ে বেশি হবে এখন। তো স্বাভাবিকভাবে যে সমস্ত জায়গায় টেম্পারেচার বেশি, সেখানে সম্প্রসারণ ঘটার একটা সম্ভাবনা রয়ে গেছে। যখন সম্প্রসারণ ঘটতে চায়, কিন্তু তোমরা দেখতে পাইতেছো প্রতিটা প্যানেল 4টা বিমের ভিতরে আবদ্ধ। তার মানে এখানে প্যানেলের সাইজ সম্প্রসারণের কারণে যদি 1 ইঞ্চি 2 ইঞ্চিও বাড়ে, সেটার কোনো সুযোগ নাই জায়গা। এতে কি হতে পারে? প্যানেল ফেটে যেতে পারে বা উপরে উঠে যেতে পারে, বেঁকে যেতে পারে। আবার সংকুচিত যদি হয় টেম্পারেচার ডাউনের কারণে, সেক্ষেত্রেও এখানে সংকুচিত হতে হলে তাহলে 4 বিম থেকে তাকে ছুটে আসতে হবে, সেক্ষেত্রেও কিন্তু সে ফেটে যাবে। এবং এই যে সংকোচন সম্প্রসারণ, এটা কিন্তু মেইন বারও করে।
মেইন বার, এই যেখানে যে শর্ট ডিউরেশনের বারটা তোমরা দেখতেছো, এটা একই সাথে দুইটা কাজ করতেছে, যে লোড ট্রান্সফার করতেছে অর্থাৎ টেনশন রেজিস্ট করতেছে তিন জায়গায়, মিড স্পানের নিচে আর সাব বিমের কাছে উপরে। একই সাথে শর্ট ডিরেকশনে কোনো রকম সংকোচন সম্প্রসারণ ঘটলে কংক্রিট যাতে ক্র্যাক না করে সেটাও সে রেজিস্ট করে। নাও শো অপোজিট ডিরেকশন, যেটা লং। এখানে আমরা আগে বলেছিলাম যে যেহেতু কোনো রকম লোড লং ডিউরেশনে যাবে না, তার মানে লং ডিউরেশনে কোনো টেনশন হবে না, তার মানে ওই টেনশন রেজিস্ট করার জন্য কোনো বারের প্রয়োজন নাই। কিন্তু লং ডিউরেশনেও কিন্তু সংকোচন সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেটা আটকানোর জন্য আমাদেরকে কিন্তু বার দিতেই হইতেছে। সেই জন্য যেই বারটা আমরা লং ডিরেকশনে বসাইছি সেটার আরেকটা নাম হচ্ছে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ বার। এরা আবার আরেকটা কাজও করে মেইন বারের মতন, কি টেম্পারেচার বা শ্রিঙ্কেজের কারণে কোনো ক্র্যাক হলে সেটা আটকায়। অতিরিক্ত তাদের কাজ হচ্ছে শর্ট ডিরেকশনের বারকে ধরে রাখা, মানে শর্ট ডিরেকশনের বারকে তার সাথে বাঁধার জন্য সে সাহায্যকারী হিসেবে কাজ করে। এর নাম তাকে ডিস্ট্রিবিউশন স্টিল বা বাইন্ডারও বলা হয়। তোমরা দেখতেই পাইতেছো লং ডিরেকশনে আমরা এই যে বারটা বসাইছি এটা না দিলেও চলতো। ইভেন এখানে যদি বাধার প্রশ্ন হইতো তাহলে শর্ট ডিরেকশনে বারকে আমরা কি বসাইতাম, মনে করো রেইনফোর্সিং বার বসাইতাম, আর লং ডিরেকশনে আমরা কিন্তু যে কোনো উডেন স্টিক বা ব্যাম্বু স্টিক আমরা ইউজ করে ফেলতে পারতাম যদি বাধার প্রশ্ন হইতো। তাহলে কিন্তু আমাদের খরচ প্রচুর বেঁচে যেত। কিন্তু তারপর আমাকে লং ডিরেকশনে উডেন স্টিক বা ব্যাম্বু স্টিক না দিয়ে কেন বার বসাতে হয়েছে? কারণ আরেকটা, ওই যে বললাম যখনই সংকোচন বা সম্প্রসারণ ঘটবে, কংক্রিটকে সেই সংকোচন সম্প্রসারণের হাত থেকে বাঁচানোর জন্য একমাত্র বন্ড হিসাবে কাজ করবে রিইনফোর্সিং বার। ওখানে কিন্তু উডেন স্টিক বা ব্যাম্বু স্টিক দিলে কাজ হবে না। সুতরাং টেম্পারেচার শ্রিঙ্কেজের জন্য মিনিমাম বার দরকার হয়, এই জন্য এর আরেকটা নাম হচ্ছে মিনিমাম স্টিল অফ স্ল্যাব। তাহলে এর তিনটা নাম দেখতে পাইতেছো লং ডিউরেশনে যে বারের নাম। এর নাম হচ্ছে, আসল নাম হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ বার, দ্বিতীয় নাম হচ্ছে বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন স্টিল, তৃতীয় নাম হচ্ছে মিনিমাম স্টিল অফ স্ল্যাব। মানে এর নিচে দিলেই তোমার সংকোচন সম্প্রসারণ ঘটবে। তো এই যে লং ডিউরেশনের বার, একেও কিন্তু স্পেসিং বের করতে হবে। এই যে একটা বারের সেন্টার থেকে আরেকটা বারের সেন্টার, সেটা স্পেসিং এস, সেটাও আমরা দিব। তবে বার বসানোর ক্ষেত্রে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আগে বলেছি যেখানে ক্র্যাঙ্ক হবে সেখানে একটা বার থাকবে, ক্র্যাঙ্কটা যেখানে শেষ হবে সেখানেও একটা বার থাকবে, যেটা এখানে নাই, ভুল আছে এখানে। এই জায়গায় ঠিক এই পয়েন্টে একটা বার থাকবে। এবং বসানোর নিয়ম কি দেখো, একটা বার উপরে বসবে, একটা বার নিচে বসবে। ফর এক্সাম্পল এই জায়গায় কি হয়েছে, আমি এটা ক্লিয়ার করতেছি। এই জায়গায় মনে করো যে ভুল বসালো, যেটা বারটা এটা কিন্তু একেবারে উপরে আছে, উপরে উপরে গেছে এবং ক্র্যাঙ্ক বারের সাথে এটা বাঁধানো অবস্থায় আছে, ঠিক আছে। কিন্তু পরবর্তী যে বারটা এটা কিন্তু একদম নিচে বসছে, নিচের লেভেল, এটা কিন্তু ক্র্যাঙ্ক বারের সাথে না, এটা নিচের লেভেল। এর অর্থ এটা এরকম ডিস্টেন্স আর কি। পরবর্তী বার এই যে আরেকটা বার যে গেছে, যে এটা আবার উপরে বসছে, তার মানে এই উপরের লেভেল, এই যে এর অর্থ এইটা আর এটা একই লেভেলে উপরে, আর এই বারটা নিচের লেভেলে, মানে জিগজাগ আকারে বসছে। কিন্তু যেটা আমি তোমাদের বুঝাইতে চাইতেছি, এখানে একই লেভেলে নিচে বসছে। ধরো এইটার দূরত্ব 5 ইঞ্চি, তখন যখন তোমার ক্র্যাঙ্ক বারের ওদিকে চলে যাবে, তখন উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা করে জিগজাগ আকারে বসানোর কারণে উপরের বারের মধ্যে হবে ডিস্টেন্স, দুইটা বারের মধ্যে হবে 10 ইঞ্চি, আর নিচের দুই বারের মধ্যে হবে 10 ইঞ্চি গ্যাপ। অথবা এই যে এখান থেকে এতটুকু, যদি এটা তোমার নিচে বসছে, বাট এটার মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু আসলে 5 ইঞ্চি। এই যে এটা 5 ইঞ্চি, তবে লালটা উপরে, এটা কি নিচে জিগজাগ আকারে। সো বার যে রেইনফোর্সমেন্ট তোমরা দেখলে, যে এই যে এখানে আমরা যে পয়েন্টটার কথা বললাম, বা একটু আগে যে পুরাটার যে রেইনফোর্সিং বারের যে ব্যাপার স্যাপার বললাম, এগুলো কিন্তু সাইটে ভুল থাকে। কারণ ওই পয়েন্টটা যদি ক্লিয়ার না থাকে যে আমি কিভাবে বসাবো,
এবং নর্মালি এগুলি কিন্তু লুক আফটার করতে হয় সাইট ইঞ্জিনিয়ারকে। এখন কন্ট্রাক্টর যা হোক, এই যে রেনফোর্সমেন্টের ব্যাপারটা বললাম, এখনই আমরা এটা থিওরিটিক্যালি দেখাচ্ছি। এটা হলো থিওরিটিক্যাল। যখন ইঞ্জিনিয়ার ডিজাইন করবেন তার ডিজাইন টেবিলে অফিসে, তখন হলো এটা। আর একটু আগে যেটা দেখলে তোমরা, ওটা হলো ইঞ্জিনিয়ার যখন তোমার কনস্ট্রাকশন সাইটে থাকবেন, যখন এটার ব্যবহার শুরু হবে ডিজাইনটার, ওইটা ডিজাইনের ব্যবহার এবং ডিজাইন টেবিলে ডিজাইন করা দুইটার মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না। এর অর্থ তোমার তোমার যে তোমাদের যে একাডেমিক পার্ট অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে কোনো গ্যাপ হবে না। একাডেমিক্যালি যা, প্র্যাকটিক্যালি তা। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা একাডেমিক্যালি দেখতে পাচ্ছি যে দুই রকম রেনফোর্সমেন্ট ওয়ান ওয়ে স্ল্যাবের। মেইন রেনফোর্সমেন্ট বা এএস, যার সিম্বল বিমেও তোমরা এএস শব্দটা দেখে আসছো। দিজ আর দি মেইন বার্স which are placed in short direction. The size of the bar is generally number 3 or number 4, 10 milli or 12 milli. ফর্মুলা একটাই বিমের মতন, এ সমান রো বিডি, এবং রো সম্পর্কে তোমাদের পরিচিতি আছে যে রো, আর এখানে বি হচ্ছে 1 ফিট স্ট্রিপ। আমরা আগে বলেছি যে তোমার স্ল্যাব কিন্তু বিশাল। মনে করো কোনো স্ল্যাব 8 ফিট বাই 12 ফিট, 10 ফিট বাই 20 ফিট, অথবা 20 ফিট বাই 25 ফিটের স্ল্যাব। শুধুমাত্র তোমার এস্টিমেশন এবং কস্টিং করার জন্য সুবিধার্থে আর কি, স্ল্যাবকে তুমি যেই ডিরেকশনে ডিজাইন করবো ওই ডিরেকশনে 1 ফিট করে করে কেটে নেওয়া হয়। অনেকটা তোমরা কেককে যেভাবে আমরা স্লাইস করি, ব্রেডকে যেভাবে আমরা স্লাইস করি, আমরা যখন একটা ব্রেড কিন্তু আস্তা থাকে লম্বা, তখন আমরা এটাকে কিন্তু স্লাইস করি একটা নির্দিষ্ট থিকনেসে। কেন স্লাইস করি? যাতে সুবিধা হয় বিলি বন্টনে, যাতে সবাই ইকুয়ালি পায়। এই জন্য, নাহলে আমরা যদি মনে করো তিনজনকে আমরা আমরা ব্রেডটা দিয়ে দিলাম, যাও তিনজন খাও, তখন পুরো যদি আমরা স্লাইস করে না দেই তাহলে তিনজন কিন্তু ব্রেডটাকে ছিঁড়ে মিড়ে খাবে, কারো ভাগে কম পড়বে, কারো ভাগে বেশি পড়বে, এবং এটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে না, এবং দেখতেও খারাপ দেখা যাবে জিনিসটা, হামলা হামলি করে পড়ে যাবে। বাট আমরা যদি পুরো ব্রেডটাকে 12টা খণ্ড 12টা স্লাইস করি, প্রতিটা স্লাইসে ইকুয়াল থিকনেসে, মনে করো 1 ইঞ্চি করেই করলাম, তাহলে 12 ইঞ্চি, তার মানে ব্রেডটা হবে 12 ইঞ্চি লম্বা। এনে আমি 12টা ভাগ করলাম, তিনজনকে আমরা 4টা করে দিয়ে দিলাম, এতে ডিস্ট্রিবিউশন সুবিধা হলো, সবাই ইকুয়ালি পেলো, এবং জিনিসটা দেখতেও ভালো হলো। তো এখানেও স্ল্যাবেরও ক্ষেত্রে যে বিশাল, তুমি লং ডিরেকশনে করো কি শর্ট ডিরেকশনে করো, দুই ডিরেকশনেই করতে হবে। ওয়ান ওয়ে স্ল্যাব হোক সেটা টু ওয়ে হোক, দুই ডিরেকশনই রেনফোর্সমেন্ট আছে। ওয়ান ওয়ে স্ল্যাবে শর্টে আছে মেইন বার, লংয়ে আছে ডিস্ট্রিবিউশন বার, কিন্তু প্রত্যেকটা বারেরই হিসাব লাগবে। ডিস্ট্রিবিউশন নাম হোক কি মেইন বার নাম হোক, বার কিন্তু তো সবই একই জিনিস, কিন্তু খালি নামটা চেঞ্জ হয়েছে তার কাজের উপর ভিত্তি করে। যে মানুষ শ্রমিক, সাইটে যে শ্রমিক, সাইটে যে ইঞ্জিনিয়ার এবং সাইটে যে কন্ট্রাক্টর, নাম চেঞ্জ, কিন্তু তিনজনই কিন্তু মানুষ। তদ্রূপভাবে সে রেনফোর্সমেন্ট যদি মেইন বারও হয় অথবা টেম্পারেচার শ্রিঙ্কেজ বারও হয়, কিন্তু তারা সবই কিন্তু বার, তাদেরকে কিনে আনতে হবে। তার মানে আমার কস্টিং লাগবে, এস্টিমেশন লাগবে। এখন বিশাল বিশাল প্যানেল, এক একটা ফ্লোর যদি বড় হয়, যেমন যমুনা ফিউচার পার্কের প্রতিটা ফ্লোর 5 লক্ষ স্কোয়ার ফিট, আর বসুন্ধরা শপিং মল হচ্ছে 3 লক্ষ স্কোয়ার ফিটের কাছাকাছি। ক্যান ইউ ইমাজিন যে বিশাল ফ্লোর এবং এই প্রতিটা ফ্লোরে অসংখ্য প্যানেল, এত বড় হিসাব যদি আমি পুরোটা সমষ্টিগতভাবে করি তাহলে বিশাল যোগফল হয়ে যাবে। দেখা গেল কথার কথা এক ফ্লোরে আসতেছে 300 কেজি, এরকম হিসাবগুলি আমরা যদি পার ফিটে করি তাহলে কত ফিট লম্বা, তততে গুণ করলে মেইনটা পেয়ে যাব আমরা। এখানেও ব্রেডের মতন দুই ডিরেকশনেই স্ল্যাবকে 1 ফিট করে কেটে নেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, একটা প্যানেল, আমি যদি একটা প্যানেল আঁকি, ওকে একটা প্যানেল আঁকলাম। এখন কেউ যদি
কথার কথা, ভার্টিক্যাল ডিরেকশনে কেউ যদি ডিজাইন করতে চায় বা এস্টিমেশন করতে চায়, তখন সে কি করবে, ভার্টিক্যাল ডিরেকশনে 1 ফিট করে করে, মনে করো এটা এটা 20 ফিট আর এটা হলো 21 ফিট, সে লং ডিরেকশনে ডিজাইন করতেছে বা এস্টিমেশন করবে, তাহলে লং ডিরেকশনে 1 ফিট করে এরকম কয়টা স্ট্রিপ হবে বুঝাই যাচ্ছে, 20টা, কারণ 20 ফিট হচ্ছে উইথ। সো এরকম করে 1 ফিট করে করে কেটে নিবে, এবং প্রতিটা ফিটের প্রতিটা স্ট্রিপ আলাদাভাবে ডিজাইন অথবা কি এস্টিমেশন কস্টিং করবে। যদি এই যে মনে করো এটা এটা নাম্বার 1 স্ট্রিপ, এটাতে যদি লাগে মনে করো দুটা দুটা বার লাগলো, তাহলে 20টাতে লাগবে 40টা, এরকম করে হিসাব। এখানে 1 ফিট স্ট্রিপে যে ভলিউম অফ কংক্রিট লাগলো, তাহলে 20 ফিটে লাগবে 20 দিয়ে গুণ করলে পাওয়া যাবে। 1 ফিট স্ট্রিপে যে ভলিউম অফ স্টিল লাগলো 20 ফিটে কত, তাহলে 20 দিয়ে গুণ করব। তদ্রূপভাবে কেউ যদি শর্ট ডিরেকশনে 20 ফিটের দিকে করে, তখনও সে এইভাবে 1 ফিট করে কেটে নিবে। তাহলে কয়টা এরকম খণ্ড হবে, 21টা, কারণ প্রতিটা স্ট্রিপ 1 ফিট করে। তারপর এই যে 1 ফিটের মধ্যে যে ভলিউম অফ স্টিল বা কংক্রিট লাগবে, সেক্ষেত্রে 21টা খণ্ডে কয়টা লাগবে গুণ করে দিবে 21 দিয়ে। তাহলে এই যে হিসাবের সুবিধা হচ্ছে সেই 1 ফিট স্ট্রিপের, সেটাই হচ্ছে বি, হচ্ছে সেই 12 ইঞ্চি। এই কনসেপ্টটির দিকে কিন্তু খুব খেয়াল রাখতে হবে। দিস বি ইজ নট দ্য উইথ অফ বিম। আমরা আগেই বলেছি কংক্রিট কার্যত তোমার এখন সহজ লাগতেছে, যে কংক্রিট কতখানি কঠিন তা যদি বুঝতে চাও হারে হারে 317-এ তুমি বুঝতে পারবা, যেহেতু 315 আমার আন্ডারে পড়তেছো। 317-এ তুমি বুঝতে পারবা যে কংক্রিট কত কঠিন, বাট কার্যত এখন তোমার কংক্রিট সহজ লাগতেছে, যেটা কঠিন লাগার কথা ছিল অনেকের। এই যে আমরা একটা ব্যাপার বললাম, এটা এবং ডিজাইনে অনেক কিছু কনফিউশন অ্যারাইজ করে, কোড এমনভাবে সব কিছু ব্যাখ্যা করে থাকে যে অনেক সময় কোড থেকেই কনফিউশন অ্যারাইজ করে, একই কোডের দুরকম 3 রকম ব্যাখ্যা পাওয়া যায়। এখন ব্যাখ্যাগুলো ডিফার করতেছে কেন, একরকম ব্যাখ্যা আসতেছে না, কারণ কি, কারণ এক একজনের নলেজ এক এক রকম, কারটা সঠিক নলেজ, কারটা কম কারেক্ট, কারটা বেশি ভুল। এই সমস্ত ভুল ভ্রান্তির নলেজের কারণে কোডের ব্যাখ্যা ভুল হয়ে যাচ্ছে এবং ভুল ইউজ হয়ে যেতেছে। তো এই যে আমরা বললাম একটু আগে বি ইকুয়াল টু 12, আর তোমাদের যদি এটাতে কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, তাহলে ডিজাইনে যদি বিম থাকে 14 ইঞ্চি করে, তাহলে দেখা যাবে যে বি সমান 14 ইঞ্চি বসাই দিচ্ছ। সেটা খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। নাও স্পেসিং বের করতে হবে, যে মেইন বার আমরা কত দূরে দূরে বসাবো। তো সেক্ষেত্রে স্পেসিং ফর্মুলা, ইউ সি স্পেসিং S equal to what is AB? AB হচ্ছে যেই বারটা তোমরা নিবা, 3 নম্বর বা 4 নম্বর নেওয়ার কথা মেইন বার হিসাবে। 3 নিলে 0.11, 4 নিলে 0.20। and what is AS? AS তো তোমার AS সমান রো BD, যেটা একটু আগে আমরা দেখাইছি, সেখান থেকে পেয়ে যাবা। and what is 12? এই 12 হচ্ছে 1 ফিট স্ট্রিপের 12 ইঞ্চি। এইভাবে আমরা পেয়ে যাব S। যখনই আমরা S পাবো, তখনই ম্যাক্সিমাম স্পেসিং ফর্মুলা চলে আসবে। তোমরা দেখেছো কিন্তু স্ট্র্যাপ ডিজাইনের সময় যখনই তোমরা স্পেসিং এস বের করো, সঙ্গে সঙ্গে এস ম্যাক্স চলে আসে। আমরা আগেই বলেছি যে স্পেসিং একটা বার থেকে আরেকটা বারের যে দূরত্ব, সেটা কিন্তু খুবই কেয়ারফুলি বসাতে হয়, কারণ বন্ডিংয়ের সাথে তার সম্পর্ক রয়ে গেছে। এখন বসাতে গিয়ে যদি বন্ডিংয়ের কথা আমরা চিন্তা না করি, শুধু রেইনফোর্সমেন্টের মাধ্যমে টেনশন রেজিস্ট করার কথা যদি চিন্তা করি, এখানে কিন্তু পয়েন্টটা 2 রকম।
বারটা বসাচ্ছি কিসের জন্য বসাচ্ছি? লোড ট্রান্সফার করার জন্য। এই লোডটা ট্রান্সফার হলে কি হবে? যে সমস্ত জায়গায় টেনশন হয় সেখানে আর টেনশন ক্রিয়েট হবে না। আর যদি টেনশন ক্রিয়েট না হয় তখন কি ঘটবে? ওখানে কোনো ক্র্যাক হবে না। কোথায় কোথায় টেনশন হয়? মিড স্প্যানের নিচে, আর দুই সাপোর্টের কাছে কি উপরে। সেই জন্য আমরা কিন্তু উপরে বসাই বার, আর নিচে বসাই। কিন্তু বিমের ক্ষেত্রে এই ঝামেলাটা ছিল না, কারণ বিমের উইথ তো ছোট, তার মধ্যে সব বারকে আমার বসায় দিতে হয়। কিন্তু স্ল্যাবে কিন্তু আমার বিশাল জায়গা, অ্যান্ড বসাইলাম, স্পেসিং করে বসাইলাম, কিন্তু টেনশন রেজিস্ট করতে গিয়ে আমরা যে স্পেসিংটা নিয়ে বসাচ্ছি একটা বারের সেন্টার থেকে আরেকটা বারের সেন্টার, বসাতে গিয়ে মাথায় যেটা রাখতে হবে যাতে বন্ডিং ছুটে না যায়। আমরা আগেও একবার উদাহরণ দিয়ে বলেছিলাম যে মনে করো দুই বাল্যকালের বন্ধু পড়াশোনার জন্য, এক বন্ধু ঢাকায় গেল, আরেক বন্ধু আমেরিকায় চলে গেল, তিন বন্ধু, আরেক বন্ধু গ্রামেই রয়ে গেল। ঠিকই আছে, পড়াশোনার জন্য ডেফিনেটলি যেখানে যাক যাইতে হবে, কিন্তু আমরা যদি বন্ডিংকে মাথায় রেখে ফেলি তাহলে দুই বন্ধুই কিন্তু গ্রাম ছাড়তে পারবে না, কারণ বন্ধুত্ব কমে যাবে যদি দূরত্ব বেড়ে যায়। সুতরাং মেন টার্গেট কি? লেখাপড়া। এখন ওই টার্গেটকে ফুলফিল করতে গিয়ে একজন ঢাকা শহরে চলে আসলো আর একজন আমেরিকায় চলে গেল, দ্যাট ইজ কারেক্ট, কিন্তু ওইটা রাখতে গিয়ে আমি যদি বন্ডিংটাকে ইগনোর করে ফেলি তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু বন্ডিংকে যদি ইগনোর না করি তাহলে অ্যাসম্যাক্সের একটা প্রশ্ন চলে আসবে, নো, গ্রাম ছেড়ে বরঞ্চ এক 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 গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পারবে, কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারবে না। এটা হচ্ছে অ্যাসম্যাক্স তার, এবং এই অ্যাসম্যাক্সটা করতে হবে কারণ বন্ধুত্ব যাতে টিকে থাকে। সেরকমই এখানে স্পেসিং দিয়ে আমরা এস ফর্মুলা দিয়ে যে স্পেসিংটা পাবো, এই স্পেসিং অনুযায়ী বার যদি বসাই তাহলে টেনশন রেজিস্ট হবে, কিন্তু টেনশন রেজিস্ট করতে গিয়ে একবার থেকে আরেকবারের মাঝে যে কংক্রিটের ব্যবস্থা রয়ে গেছে ওইটা যাতে বন্ড ছুটে না যায় সেটাও আমাকে দেখতে হবে। সেটাই হচ্ছে অ্যাসম্যাক্স দিয়ে সেটা কনফার্ম করা হয়। তাহলে ম্যাক্সিমাম স্পেসিং ফর মেইন রেনফোর্সমেন্ট উইল বি স্মলার অফ দি ফলোয়িংস। এখানে দুইটা ফর্মুলা, এসম্যাক্স হচ্ছে থ্রাইস এইচ, এইচ মানে স্ল্যাব থিকনেস, আর একটা কনস্ট্যান্ট ফর্মুলা হচ্ছে এসম্যাক্স সমান 18 ইঞ্চি। এই দুটার মধ্যে কোনটা নিব আমরা? ছোটটা। এবং স্পেসিং সবসময় নিচের দিকে রাউন্ড আপ করতে হবে। টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট যেটা আমরা আগে বলেছি প্র্যাকটিক্যাল লেভেলে, এখন ডিজাইন লেভেলে এর ব্যাখ্যা দেখো। ডিউ টু টেম্পারেচার চেঞ্জেস অ্যান্ড শ্রিঙ্কেজ স্ট্রেস, টেম্পারেচার চেঞ্জের কারণেও কিন্তু সংকোচন সম্প্রসারণ হয়, শ্রিঙ্কেজের কারণে হয়। কংক্রিট কিন্তু যেহেতু কংক্রিট শ্রিঙ্ক করে মানে যেহেতু সিমেন্ট সিমেন্ট স্পেশালি সিমেন্ট এবং বালির কিন্তু শ্রিঙ্ক করা, সংকুচিত হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেটা টেম্পারেচার সাথে কিন্তু রিলেটেড না। তার উপরে যদি আবার টেম্পারেচার ডাউন ওর আপ হয় তাহলে তো গেছে। টেম্পারেচার যদি ডাউন হয় তাহলে এই শ্রিঙ্কেজ আরো বেড়ে যায়। আর টেম্পারেচার যদি মনে করো 27 ডিগ্রি আছে তাহলে টেম্পারেচারের কোনো সমস্যা হবে না, কিন্তু ওই যে আমরা একটু আগে বললাম সিমেন্ট এবং স্যান্ডের কিন্তু একটা টেন্ডেন্সি বা নেচার আছে শ্রিঙ্ক করা, সে কিন্তু শ্রিঙ্ক করে যেতে পারে, শ্রিঙ্ক করা মানে সংকুচিত হতে পারে, বাট সম্প্রসারিত জীবন হবে না। সেক্ষেত্রে টেম্পারেচার যদি রাইজ হয় আর সেক্ষেত্রে এই শ্রিঙ্কেজের কারণে শ্রিঙ্ক জিনিসটা একটুটা মানে কমে যাবে, কিন্তু টেম্পারেচারও ডাউন হচ্ছে ওই কারণে কিন্তু শ্রিঙ্ক হওয়ার কথা। আবার সিমেন্ট এবং স্যান্ডের নিজেরও একটা শ্রিঙ্ক করার টেন্ডেন্সি আছে, দুয়ে দুয়ে মিলে একেবারে মানে মানে 16 আনা পূর্ণ হবে, তার মানে সংকোচন প্রচন্ড পরিমাণ বেড়ে যাবে। হেয়ারলাইন ক্র্যাকস ফর্ম ইন দ্য স্ল্যাব, চুলের মতন সরু ক্র্যাক দেখতে পাবা স্পেশালি রুফটপে যেখানে জলছাদ ঢালাই করা হয় না। তোমরা যদি ভালো করে তাকাও অথবা প্লাস্টার করা হয়েছে যে সমস্ত ওয়ালে যেখানে কিউরিং ভালো হয়নি ওখানে দেখবা চিকন চিকন ক্র্যাক ফর্ম হয়েছে। দেখো যখন তুমি কোনো জায়গায় দেখবা যে একেবারে মাইক্রো ক্র্যাক দেখা যাচ্ছে হালকা হালকা, দ্যাট ইজ তোমার শ্রিঙ্কেজ অ্যান্ড টেম্পারেচার ক্র্যাক। ফর reducing shrinkage and distributing crack,
শ্রিঙ্কেজ কমানোর জন্য এবং ক্র্যাক যাতে আর না বাড়ে, ইট ইজ নেসেসারি টু প্রোভাইড স্পেশাল রেনফোর্সমেন্ট ইন দি ডিরেকশন পারপেন্ডিকুলার টু দি মেন রেনফোর্সমেন্ট। তোমরা একটু আগে দেখলা শর্ট ডিরেকশনের পারপেন্ডিকুলারে মানে লং এ বসানো হচ্ছে টেম্পারেচার বার। This added steel is known as temperature shrinkage reinforcement or distribution steel. ডিস্ট্রিবিউশন স্টিলের নামকরণ করা হয়েছে বাইন্ডার হিসাবে। লম্বা ডিরেকশনে বারটা লাগতেছে শর্ট ডিরেকশনকে বেঁধে রাখার জন্য, ওইটা একটা কাজ, সেই হিসাবে তার নাম ডিস্ট্রিবিউশন স্টিল। আর টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্টের নাম কারণ হচ্ছে সেই টেম্পারেচারের কারণে অথবা শ্রিঙ্কেজের কারণে যে ক্র্যাক হয় সেটাকে আটকায়। These steels represent minimum permissible reinforcement of the slab, hence is also known as minimum steel of slab. তুমি যদি আমরা একটু আগে বলেছি লং এর দিকে, লং ডিরেকশনের দিকে আমাদের কোনো টেনশন হচ্ছে না, সুতরাং ওখানে বার না বসালে চলবে। কিন্তু আমরা বলেছি যে শর্ট ডিরেকশনের বার যদি একটার পর একটা বসাতে চায় তাকে কিন্তু বাঁধতে হবে। সেই বাঁধার জন্য আমরা বলেছি যে যদি ঝামেলা না থাকে সেখানে কিন্তু আমরা উডেন স্টিক অথবা ব্যাম্বু স্টিক দিয়ে যদি লং ডিরেকশনে বসানোর পর শর্টটা বেঁধে দিলাম, তাহলে কিন্তু আমাদের ঝামেলায় শেষ হয়ে গেছিল, খরচও কম হতো। কিন্তু তারপরে আমরা লং ডিরেকশনে বাঁশের কঞ্চি বা উডেন স্টিক না দিয়ে কেন বার বসাইলাম? কারণ ওই ডিরেকশনে সংকোচন সম্প্রসারণ যাতে না হয়। এর অর্থ মিনিমাম ওই বার যেই পরিমাণ বার না দিলে তোমার ওই ডিরেকশনে সংকোচন বা সম্প্রসারণ কংক্রিটে ক্র্যাক হবে, সেটাই হচ্ছে মিনিমাম স্টিল অফ স্ল্যাব। This steel is to be placed directly on top of main reinforcement in the midspan and below the main steel in support in long direction. The size of such bar will be equal or less than main steel. সাইজের কথা বুঝাচ্ছি, মনে করো তোমরা যদি মেইন বার শর্ট ডিরেকশনের বারের সাইজ 3 নম্বর নাও, তাহলে টেম্পারেচার বারও 3 নম্বর হবে। শর্ট ডিরেকশনে মেইন বার যদি 4 নম্বর হয় তাহলে টেম্পারেচার বার 3 নম্বর হতে পারে, 4 নম্বর হতে পারে, মেইন বারের বড় হইতে পারবে না, এটাই বলা হয়েছে। আর দিস স্টিল যেটা বলা ইজ টু বি প্লেসড ডিরেক্টলি অন টপ অফ মেইন রেইনফোর্সমেন্ট ইন মিডস্পানে মেইন রেইনফোর্সমেন্টের উপরে এবং বিলো মেইন স্টিল ইন সাপোর্ট ইন দি লং ডিরেকশন, সাপোর্টের কাছে মেইন স্টিলের নিচে। সো এটা কি মিন করে সেটা আমরা অলরেডি ছবিতে দেখাচ্ছি একবার, খেয়াল করে দেখতেছো তোমরা। মিড স্পানে মেইন স্টিলের উপরে বসছে, এই যেটা বলা হয়েছিল যে দিস স্টিল উইল বি প্লেসড অ্যাবাভ দি মেইন স্টিল এট মিড স্পান। ওকে, মেইন স্টিলের উপরে বসছে। আর সাপোর্টের কাছে মেইন স্টিল কিন্তু এই যে উপর দিয়ে গেছে, তার নিচ দিয়ে যাচ্ছে এরা, ওটাই বলা হয়েছে সাপোর্টের কাছে মেইন বারের নিচে এবং মিড স্পানে মেইন বারের উপরে লং ডিরেকশন এদেরকে বসানো হয়। এটার ক্যালকুলেশনটা করা হবে কিভাবে? এটারও ফর্মুলা, এটার সিম্বল হচ্ছে এএসটি। এএস হচ্ছে স্টিল, টি মানে টেম্পারেচার শ্রিঙ্কেজ, ফর্মুলা হচ্ছে রো এস টি বিএইচ। এখানে বি যেটা সেই 1 ফিট স্ট্রিপ 12 ইঞ্চি, এইচ হচ্ছে স্ল্যাব থিকনেস, আর রো এস টি হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল রেশিও। সেটা আমরা পরে দেখতেছি মানটা কেমনে। কিন্তু মেইন স্টিলের ফর্মুলা তোমরা জানো যে কি ছিল, এএস সমান রো বি ডি। পার্থক্য খেয়াল করতেছো? এখানেও বি আছে, এখানেও বি আছে, সুতরাং একই জিনিস। এখানেও বি হচ্ছে 1 ফিট স্ট্রিপের 12 ইঞ্চি, যেটা শর্ট ডিরেকশনে যখন আমরা নিচ্ছি। আর টেম্পারেচার বারটা লং ডিরেকশনে, তখন লং ডিরেকশনে 1 ফিট করে কাটবো, সেটার বি হচ্ছে ওটাও 12 ইঞ্চি। কিন্তু এখানে তোমার ইফেক্টিভ ডেপথ অফ স্ল্যাব ডি, কিন্তু এখানে টোটাল ডেপথ অফ স্ল্যাব এইচ। এখানে রো আছে, রোর একটা ফর্মুলা আছে, সেটা একটু দেখলো, ওইটাতে বের করব। এখানেও কিন্তু রো এসটি, এটা কোনো ফর্মুলা নাই, বাট মান দেওয়া আছে, ওইটা আমরা ডাইরেক্টলি ইউজ করব। তার মানে প্রথম দুইটা সেম, চেঞ্জ আসতেছে লাস্টের দিকে, এখানে একটা এইচ, এখানে হচ্ছে ডি। বিমেও কিন্তু তোমরা
বিমেও কিন্তু তোমরা যখন করেছিলে তখনও কিন্তু তোমার ডি ছিল, এ সমান রো বি ডি, অথবা উল্টাভাবে রো যখন আমরা বের করতাম রো সমান এস বাই বিডি। এবং আমরা বলেছি আসলে উপরে হলো টোটাল টোটাল এরিয়া অফ স্টিল আর নিচে থাকার কথা টোটাল এরিয়া অফ কংক্রিট। সেই ক্ষেত্রে এখানে বি ইন্টু এইচ আসার কথা ছিল, কিন্তু এইচ না এসে ডি কেন আসছে সেটা কিন্তু আমরা বিমের সময় আলাপ করছি একই। তারপর এখান থেকে এ সমান রবিডি চলে আসে, সেই কনসেপ্টে স্ল্যাবেও কিন্তু তা। কিন্তু টেম্পারেচার বারের সময় ডির জায়গায় এইচ ইউজ করা হয়েছে, টোটাল এরিয়া রিয়েলি টোটাল এরিয়া নেওয়া হয়েছে। কারণ কি কারণ হচ্ছে এইচ নেওয়ার একটাই কারণ, কারণ যখন টেম্পারেচার কারণে হোক বা শ্রিঙ্কেজের কারণে হোক সংকোচন বা সম্প্রসারণ যদি ঘটে সেটা কিন্তু পুরো থিকনেস জুড়ে ঘটবে। আর যখন আমরা মেইন স্টিলে ডি ইউজ করতাম সেখানে কিন্তু আমরা ডির কথা বলেছিলাম যে অতটুকু ডেপ কংক্রিটের, যতটুকু কংক্রিট রিয়েলি কম্প্রেশন রেজিস্ট করে সেটা ডেপথ হচ্ছে ডি। এখানে কিন্তু কম্প্রেশনের একটা ব্যাপার স্যাপার চলে আসছিল, ফুল ডেপথ আমরা নেই সেই জন্য। আর এখানে আমরা ফুল ডেপথ নিয়েছি বিকজ যখনই আমরা টেম্পারেচারের জন্য বের করব, যখন টেম্পারেচারের কারণে যখন সে শ্রিঙ্ক করে সে কিন্তু টপ সারফেসও হবে বটম সারফেসও হবে। এর অর্থ কি ফুল থিকনেস জুড়ে এই টেম্পারেচারের কারণে শ্রিঙ্কেজ বা সংকোচন বা সম্প্রসারণ হবে। সেই জন্য আমরা ফুল ফুল থিকনেস এস নিয়েছি। সুতরাং এই জাস্টকে আমরা এটা আলাপ করেছি, এটা কিন্তু তোমরা জানো যেটা ভাইবা বোর্ড বা নিয়োগ পরীক্ষার প্রশ্ন। সুতরাং অনেকে, যেটা আমরা আগে বলেছি যে অনেকেই কিন্তু যখন গ্র্যাজুয়েশনের পর সার্টিফিকেট তোলার পরই তোমার জিজ্ঞাসা করতে থাকে ভাইবার জন্য কি পড়বো বা কোন গাইড পড়বো। সব কিছু আমরা, আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলি যে কোনো গাইড বা ভাইবার জন্য কিছু পড়তে হবে না, তোমার ব্যাচেলর যেগুলো করছো ওইটাই ভালো করে পড়লেই হবে, যেটা ব্যাচেলরে যে সাবজেক্টগুলো আছে। তো আমরা ব্যাচেলরে তোমরা দেখতেই পাইতেছো সবই আছে এবং এখান থেকেই কোয়েশ্চেন করা হয় এবং কোয়েশ্চেনগুলো কিন্তু মোটামুটি কিছুটা হলো কনসেপচুয়াল থাকে। হয়ে গেল স্টিল, তারপরে স্পেসিং আগের মতোই থাকবে, ফর্মুলা সেম, এ বি যেই বারটা নিবা তার এরিয়া, আর এটা হচ্ছে 1 ফিট স্ট্রিপের 12 এবং এএসটিটা হচ্ছে টোটাল শ্রিঙ্কেজ স্টিল। নাও আমরা দেখি এটারও এসমেক্স আছে 5H 18 ইঞ্চি, এই দুটার মধ্যে কোনটা নিব? ছোটটা। কিন্তু একটু আগেও আমরা এসমেক্স বের করেছি মেইন বারে, সেখানে কিন্তু 5 এর জায়গায় 3 ছিল, এটা খেয়াল রাখতে হবে। মেইন বারের যখন আমরা এসমেক্স বের করেছি তখন ছিল এসমেক্স সমান থ্রাইস এইচ অ্যান্ড 18 ইঞ্চি, কিন্তু আমরা যখন টেম্পারেচার বারের এসমেক্স বের করতেছি সেখানে ছিল 5H আর 18 ইঞ্চি। আর রোর যে মানটা সেইখানে ফর্মুলা নাই, এখানে ডিরেক্টলি মান দেওয়া আছে, সেটা ইউজ করলে হবে। যদি 40 আর 50 গ্রেডের হয় তাহলে রো এসটি মান হচ্ছে 0.0020, 60 গ্রেড হলে 0.0018, আর 60-র বেশি হলে মনে করো 72 বা 80 গ্রেড যদি হয় তাহলে এটা। এখন তখন তোমাকে এইটা এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কথার কথা, তোমার যদি এফআই 72 হয় তাহলে এখানে 72 বসাবা, 0.0018 গুণন 60/72, তারপর সম্পূর্ণ ক্যালকুলেশন করে মানটা অবশ্যই দশমিকের পরে 4 ডিজিটে রাখবা। আমরা ডিজাইন টেবিলের থিওরিটিক্যাল পার্ট শেষ করলাম। এখান থেকে তোমরা এটা এবং এই দুটো থিওরি দেখে রাখবা, যেটা আমরা 2 নম্বর তো মাত্রই পড়লাম, একটু আগেই পড়লাম। মেনশন দ্য স্টিল রেশিও একটু আগে দেখাইলাম, যেটা এই যে উপরে যেটা, এবং কেন প্রয়োজন হয় সেটাও আমরা ব্যাখ্যা করছি, টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিলের ব্যাখ্যা। আজকে আমরা ডিজাইন প্রবলেম শুরু করব, বাট হালকা গিয়ে আমরা থেমে যাব, লোড ক্যালকুলেশন পর্যন্ত। ডিজাইন প্রবলেম দেখো আমরা পড়তেছি। ফাইভ পয়েন্ট 8.3
এটা আমরা করে দেব এবং a reinforced concrete building floor system consists of a continuous slab panel. Consist মানে গঠিত, continuous slab panel মানে একটার পর একটা of 10 feet by 24 feet built monolithically with its supporting beams. মানে প্রতিটা প্যানেল সেন্টার টু সেন্টার হিসাব করা হয়েছে 10 ফিট বাই 24 ফিট। Each floor beam is 12 inch wide. Service live load 100 psf. Dead load include 25 psf allowance for floor finish plus 20 psf for partition wall in addition to the self weight of the floor. বিশাল কথা। ডেড লোডের মধ্যে আমরা আগে বলেছিলাম তিনটা জিনিস থাকে, একটা হলো ফ্লোর সিলিং ফিনিশ, আরেকটা হলো পার্টিশন ওয়াল, আর একটা হলো সেলফ ওয়েট। পার্টিশন ওয়াল সবসময় নাও থাকতে পারে, থাকলে তো নিতে হবে, না থাকলে নাই। তো ফার্স্টের যে 25 পিএসএফ এটা কিসের জন্য? ফ্লোর সিলিং ফিনিশের জন্য। 20 পিএসএফ কিসের জন্য? পার্টিশন ওয়ালের জন্য। ইন অ্যাডিশন টু দি, তার মানে তার সাথে যোগ করতে হবে কাকে? সেলফ ওয়েট। Use material strength FC prime 4 KSI, FY 60 KSI. Normal weight concrete is used. Normal weight মানে ইউনিট হবে 150 পাউন্ড পার কিউবিক ফিট। ডিজাইন দি প্যানেল 2। ছবিটা আমরা ভালো করে দেখি যে কতগুলো প্যানেল এবং তোমরা যে কন্টিনিউশন, এই যে কন্টিনিউশন, তার মানে এদিকে আরো আছে, এদিকে কিন্তু নাই, উপরে কিন্তু নাই, এদিকে আছে। ওকে, আমরা নাও কন্টিনিউশনের যদি জিনিসটা দেখাই, কন্টিনিউশন চিহ্নটা কিন্তু তোমরা জানো যে যারা অটোক্যাড জানো তারা এই যে তার মানে এদিকেও আরো অনেক প্যানেল আছে, নিচেও আরো অনেক প্যানেল আছে। নাও আসো 2 নম্বর প্যানেল, এটাকে ডিজাইন করতে বলছে এবং এই প্যানেলটা সাইজ কত? 10 ফিট বাই 24 ফিট প্রতিটার, মানে সবগুলো সেম সাইজ। এবং এই যে 10 ফিট মেজার করা হয়েছে, তোমরা যদি দেখো যে এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার 10 ফিট, আর 24 ফিট হচ্ছে এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার। এবং যেহেতু 10 ফিট এটা, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে শর্ট ডিরেকশন হচ্ছে এই দিকে। ফার্স্টে এটা কি ধরনের ওয়ান ওয়ে স্ল্যাব, আদৌ এটা ওয়ান ওয়ে স্ল্যাব কিনা আগে আইডেন্টিফাই করতে হবে। এবং তোমরা জানো যে ওয়ান ওয়ে স্ল্যাবের আইডেন্টিফিকেশন হচ্ছে ওই প্যানেলের লেন্থকে প্যানেলের উইথ দিয়ে ভাগ করবা, যদি 2 এর বড় হয় তাহলে ওয়ান ওয়ে, সমান বা ছোট হলে 2 ওয়ে। সো পরিষ্কার দেখতে পাচ্ছ প্যানেলের লেন্থ 24 ফিট উইথ 10 ফিট, 24কে 10 দিয়ে ভাগ করলে 2.4 হবে, এর অর্থ 2 এর বেশি, তার মানে এটা কি ওয়ান ওয়ে। আবার ওয়ান ওয়ে আবার 3 রকম, ক্যান্টিলিভার স্ল্যাব, এই আমাদের তো ক্যান্টিলিভার না, বাদ। সিম্পলি সাপোর্টেড স্ল্যাব আমাদের সিম্পলি সাপোর্টেড না, কারণ সে কংক্রিট বিমের উপর বসানো, মানে কংক্রিট স্ল্যাব। ফিক্স সাপোর্টেড স্ল্যাব হতে এটা। অ্যান্ড ফিক্স সাপোর্টেড স্ল্যাব আবার তোমরা জানো যে 2 রকম। কিরকম? একটা আছে ওয়ান এন্ড কন্টিনিউয়াস বা এক্সটেরিয়র, বোথ এন্ড কন্টিনিউয়াস বা ইন্টেরিয়র। সো আমাদেরটা কি, ওয়ান এন্ড কন্টিনিউয়াস না বোথ এন্ড কন্টিনিউয়াস? এবং এটা দেখার জন্য তোমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, আমরা এটা কিন্তু শর্ট ডিরেকশন, আর তোমাদের এইটা হচ্ছে লং ডিরেকশন। আমরা যদি লং ডিরেকশনের দিকে তাকাই, উপরের দিকে 1 নম্বর প্যানেল, নিচের দিকে আরেকটা প্যানেল আছে। লং ডিরেকশনের দিকে তাকালে এটা কিন্তু বোথ অ্যান্ড কন্টিনিউয়াস। বোথ অ্যান্ড বলতে এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস, বোথ অ্যান্ড মানে ইন্টেরিয়র। কিন্তু আমরা যদি শর্ট ডিরেকশনের দিকে তাকাও, তাহলে শর্ট ডিরেকশনের ডান দিকে 3 নম্বর প্যানেল, বাম দিকে কিন্তু কেউ নাই। তার মানে শর্ট ডিরেকশন দিকে তাকালে এটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস বা এক্সটেরিয়র প্যানেল। এবং আমরা বলেছি
ওয়ান ওয়ে স্ল্যাব, ওয়ান এন্ড কন্টিনিউয়াস না বোথ এন্ড কন্টিনিউয়াস, এটা বিচার করার জন্য সবসময় শর্ট ডিরেকশনে তাকাতে হবে। কারণ লোড কিন্তু, লোড কোথায় দিবে? শর্ট ডিরেকশনের, শর্ট ডিরেকশনের দিকে যাবে লোড। কিন্তু যখন সেন্টার থেকে লোড আসবে এই বিমে থেমে যাবে, কিন্তু যখন সেন্টার থেকে অপর বিমের দিকে যাওয়ার পরেও সে কিন্তু পরবর্তী স্ল্যাবের দিকে যেতে পারবে। তার মানে এটা ওয়ান ওয়ে স্ল্যাব। কোন ধরনের ওয়ান ওয়ে স্ল্যাব? এক্সটেরিয়র ওয়ান ওয়ে স্ল্যাব বেসড অন শর্ট ডিরেকশন। Now show 5.8.1. এটা আমরা পুরোটা সলভ করব। A reinforced concrete building floor system consists of continuous slab panel of 32 feet by 15 feet built monolithically with its supporting beams. তার মানে অনেকগুলো প্যানেল, তার প্রতিটা প্যানেল 32 ফিট বাই 15 ফিট। Service live load will be 125 psf. Dead load include 10 psf for non-structural lightweight concrete floor fill, এর অর্থ ফ্লোর সিলিং ফিনিশ, এটার মান কত? 10 psf। 16 psf allowance for suspended loads, suspended loads মানে হচ্ছে পার্টিশন ওয়াল, প্লাস সেলফ ওয়েট অফ দি ফ্লোর। তার মানে তিনটা জিনিস আছে এর সাথে। Using ACI coefficient calculate the design moment and shear and design the slab. এবং আমরা এই জিনিসটা আমরা বাতিল করে দিতেছি, এটা লাগবে না। Material properties FC prime 3000 psi, FY 50,000 psi. নাও এখানে যে কন্টিনিউশন সেটা আমরা দেখাচ্ছি, যে এই যে কন্টিনিউশন, এখানে প্যানেলের নাম বলে নাই, ওকে আমরা ধরে নিলাম এটা 1, এটা 2। যদি 1 নম্বর প্যানেল বলি তাহলে 1 নম্বর প্যানেলে এটা এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে লং ডিরেকশন, ইউ ক্যান সি 32 ফিট, আর এটা হচ্ছে শর্ট ডিরেকশন 15 ফিট। আমরা অবশ্যই 15 ফিটের ডিরেকশনের দিকে তাকাবো, এবং এদিকে দেখলে আমরা দেখি যে এখানে কোনো প্যানেল নাই, এদিকে প্যানেল আছে, তার মানে এটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস বা এক্সটেরিয়র প্যানেল। এক ওয়ান ওয়ে কিনা সেটাও আমরা জানতে পারবো। এর প্যানেল লেংথ হচ্ছে 32 ফিট আর উইথ হচ্ছে 15 ফিট। 32কে 15 দিয়ে ভাগ করলে 2-এর বেশি হবে, স্বাভাবিক এটা ওয়ান ওয়ে। আর এই যে এক, এই যে 15 ফিট, এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার হচ্ছে 15 ফিট, কিন্তু যখন আমার ক্লিয়ার স্প্যান লাগবে শর্ট ডিরেকশনের তখন বিমের ফেস টু ফেস বের করতে হবে, এবং এর জন্য আমার বিমের উইথ লাগবে, সেটা নিচে দেওয়া আছে 18 কি ইঞ্চি। তার মানে এখান থেকে 9 ইঞ্চি বাদ দিতে হবে, এখান থেকে 9 ইঞ্চি বাদ দিতে হবে, তাহলে ফেস টু ফেস এলএন পাবো আমি। 15 ফিট থেকে 1.5 ফিট চলে গেলে এলএন হবে 13.5 ফিট। সলিউশনটা দেখতেই পাইতেছো, আগে গিভেন ডাটাগুলো আমরা তুললাম, এবং দেখো তোমরা ডেড লোড হচ্ছে তিনটা পার্ট, সেলফ অফ দ্য স্ল্যাব 10 পিএসএফ যেটা ফ্লোর সিলিং ফিনিশ, আর 16 পিএসএফ হচ্ছে পার্টিশন ওয়াল লোড। এটা বাদ। লাইট ওয়েট কংক্রিট ইউজ করতে বলেছে, তার মানে 140 পাউন্ড পার কিউবিক ফিট। এফসি প্রাইম এবং এফআই দেওয়া আছে। ফার্স্টে আমরা স্ল্যাবটা আমার ওয়ান ওয়ে কিনা সেটা দেখে নিই। এখানে বলা হয়েছে এন স্প্যান ইজ সিলেক্টেড, এন স্প্যান তার মানে 1 নম্বর যেটা আমরা দেখাইছি, which is one and continuous having length L to 32 feet and width 15 feet। তাহলে প্যানেল রেশিও যেটা 32/15 2.13 2 এর উপরে, তার মানে এটা কি ওয়ান ওয়ে স্ল্যাব।
নাও মিনিমাম থিকনেস আমরা যদি টেবিলে চলে যাই, আমাদেরটা কিন্তু ওয়ান এন্ড কন্টিনিউয়াস বা এক্সটেরিয়র প্যানেল এবং ওয়ান ওয়ে স্ল্যাব L/24 এক। কিন্তু কখন আমরা এই ভ্যালুটা নিতে পারবো? যখন FY 60,000 PSI এবং কংক্রিটটা যদি নর্মাল ওয়েটের হয়। কিন্তু আমাদের FY কিন্তু 50,000, আর আমাদের কংক্রিট কিন্তু নর্মাল ওয়েট না, লাইট ওয়েট। সুতরাং এটার জন্য কিছু কারেকশন আছে। আর হোয়াট ইজ এল? এল ইজ দ্য স্পান লেংথ ইন শর্ট ডিরেকশন। কারেকশনটা দেখো, ফর লাইট ওয়েট কংক্রিট টেবুলেটেড ভ্যালু শুড বি মাল্টিপ্লাইড বাই, টেবিলে যে ভ্যালুটা নিবা তার সাথে মাল্টিপ্লাইড করতে হবে কি দিয়ে? 1.65 মাইনাস 0.005 গুণন ইউনিট ওয়েট অফ কংক্রিট বাট নট লেস দেন 1.09। এর অর্থ কি? আমার কংক্রিট যদি নর্মাল ওয়েট হইতো 150 পাউন্ড পার কিউবিক ফিট হইতো, এবং আমাদের এইচ যেটা টেবিল থেকে একটু আগে আমরা দেখলাম সেই ভ্যালুটা হচ্ছে কত? L/24। এই ভ্যালুটা আমরা কখন নিব? যখন কংক্রিট নর্মাল ওয়েট এবং রেইনফোর্সিং বার হচ্ছে 60 গ্রেড, কিন্তু আমার কংক্রিট কি লাইট ওয়েট। সেক্ষেত্রে বলা হলো যে না, তুমি যে ভ্যালুটা পাবা টেবুলেটেড ভ্যালু তার সাথে গুণ করো। কি গুণ করবা? এই যে এত মান, 1.65 মাইনাস 0.005 গুণন ইউনিট ওয়েট অফ কংক্রিট, এখানে ইউনিট ওয়েট হবে 140 লাইট ওয়েটেরটা। এই যে ভ্যালুটা পাবো সেটা আবার 1.09 এর নিচে হইতে পারবে না, যদি হয় 1.09 নিব। ওকে, সেই মানটা আমরা যেটাই পাই এখানে বসাবো। আমাদের যদি 60 গ্রেড হতো তাহলে আর কোনো ঝামেলা ছিল না, কিন্তু আমাদের কিন্তু 50 গ্রেড। ওকে, ফর রেনফোর্সমেন্ট হ্যাভিং এ ইল স্ট্রেস FY আদার দ্যান 60,000 PSI, যদি 60,000 PSI না হয় অন্য কিছু হয়, যেমন আমাদেরটা 50,000 PSI, tabulated values should be multiplied by 0.4 plus FY by 1 লাখ। এখানে FY এর মানটা হবে কত? 50,000, যেটা বা কারো যদি 40,000 হয় তাহলে 40,000। তার মানে এই মানটাও এখানে আসবে। তাহলে কি আমরা যেই মানটা পাবো সেটি হবে H। যদি যদি হয় যে আমার কংক্রিট হচ্ছে নর্মাল ওয়েট, তাহলে এটা আর লাগতেছে না, কিন্তু স্টিল হচ্ছে 50,000, তখন এই ভ্যালুটা দিয়ে গুণ করব। আবার আমার কংক্রিট যেটা লাইট ওয়েট, তখন এই ভ্যালুটা দিয়ে গুণ করব, কিন্তু স্টিল আবার 60 গ্রেড, তখন এটা আবার লাগবে না। আবার কিন্তু আমাদের অঙ্কে কিন্তু দুইটাই লাগতেছে, কারণ আমার কংক্রিট হচ্ছে লাইট ওয়েট, তখন এই ভ্যালুটা, এবং আমার স্টিল হচ্ছে 50 গ্রেড, তখন এই কারেকশন ভ্যালু দিয়ে গুণ করতে হয়েছে। তারপর এই যেই এইচটা পাবো সেখান থেকে ইফেক্টিভ ডেপথ বের করব আমরা, 1 ইঞ্চি বাদ দিলে ইফেক্টিভ ডেপথ পেয়ে যাবা। সো L/24 তোমরা দেখতেই পাইতেছো, আমরা L/24টা বসাইছি। L/24, এল হচ্ছে 15 ফিট সেন্টার টু সেন্টার, 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে যাওয়া হয়েছে, ফিটকে 7.5 পাইছি। কিন্তু আমাদের আগে বলেছি আমাদের বার কিন্তু 60 গ্রেডের না, আমাদের বার হচ্ছে 50 গ্রেডের। সুতরাং আমরা কারেকশন মানটা বের করতেছি। দেখো, বার যদি 60 গ্রেড না হয় অন্য কোনো গ্রেডের হয়, তাহলে কারেকশন যেটা করতে হবে এই মানটাতে গুণ করতে হবে। তাহলে আমরা দেখি এটা মান কত, 0.40 প্লাস FY বাই 1 লাখ, এফ এর মান 50,000 বসাইলাম, 0.90 আসছে। আবার থিকনেস কারেকশন হবে যদি ইউনিট ওয়েট 150 না হয় অন্য কিছু হয়, মানে লাইট ওয়েট হয়। তা আমাদের তো লাইট ওয়েট নর্মাল ওয়েট না, তাহলে কারেকশন ফর্মুলা যেটা গুণ করতেছি এটা দিয়ে 1.65 মাইনাস 0.005 WC, যেটা 1.09 এর ছোট হতে পারবে না। ওকে, 1.65 মাইনাস 0.005, এখানে এই যে WC ইউনিট হচ্ছে লাইট ওয়েট কংক্রিটের ইউনিট ওয়েট 140, গুণ করে আমরা পাইছি 0.95। কিন্তু আগে বলেছি যেই মানটা পাবো 1.09 এর ছোট হতে পারবে না, ছোট হলে 1.09 নিব, আর বড় হলে যা আছে তাই নিব।
সো আমাদের 0.95 আছে, ছোট আছে, সেই জন্য আমরা কি নেব 1.09। তাহলে এই যে 7.5 এটা এর সাথে গুণ হবে 0.9, যেটা রেইনফোর্সিং বারের জন্য একটা কারেকশন, এবং 1.09 দিয়ে গুণ হবে, যেটা হচ্ছে কংক্রিটের কারণে কারেকশন। তাহলে কারেক্টেড এইচ 1.09 ইন্টু 0.9 ইন্টু 7.5, 7.36, এটাকে আবার রাউন্ড করলে 7.5 আসে, তার মানে সে আগেরটাই আসলো। যাই আসুক, তাও এই কারেকশনটা করতে হবে। 7.5 যখনই চলে আসলো, তখন ইফেক্টিভ ডেপথ 1 ইঞ্চি বাদ দিয়ে ক্লিয়ার কভার 6.5 পেয়ে গেলাম। আমরা টোটাল ফ্যাক্টর লোড পর্যন্ত বের করে আজকে থামবো। ক্যালকুলেশন অফ মোমেন্ট বের করতে হবে, এবং তার আগে আমাদের লোড বের করতে হবে ডব্লিউটি, সেটাই বের করে নিতেছি। ডেড লোড, খেয়াল করে দেখো, প্রথমটা হচ্ছে সেলফ ওয়েট অফ দি স্ল্যাব, দ্বিতীয়টা হচ্ছে ফ্লোর সিলিং ফিনিশ, তৃতীয়টা হচ্ছে পার্টিশন ওয়াল। স্ল্যাবের সেলফ ওয়েট, বিমের যখন তোমরা সেলফ ওয়েট বের করো, তখন কিন্তু আমরা বিমের উইথ ইনটু বিমের টোটাল ডেপথ ডিভাইডেড বাই 12 গুণন 12, এবং তাকে ইউনিট ওয়েট দিয়ে গুণ করছো তোমরা। যদি নর্মাল ওয়েট হয় তাহলে 150, লাইট হলো 140, মানে ডাব্লিউসি। ঠিক, এটা হচ্ছে বিমের। স্ল্যাবের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। স্ল্যাবের ক্ষেত্রে সেম ফর্মুলা, কিন্তু আমরা কিন্তু 1 ফিট করে কেটে নেওয়ার কারণে স্ল্যাবের এখানে উইথটা চলে আসতেছে কি, এটাকে যদি আমি স্ল্যাবের কথাও লিখি, আমার স্ল্যাবে কিন্তু বি হচ্ছে 1 ফিট, কারণ 1 ফিট স্ট্রিপের 1, তার মানে বি গায়েব হয়ে যাবে। 1 ফিট দিলেই কোনটা গায়েব হবে দেখাচ্ছে আমি, নিচের এটা গায়েব হয়ে যাবে, বিও গায়েব যাবে। যেহেতু বি তুমি যদি 12 ইঞ্চিতে লেখো, তাহলে 12/12 মানে গায়েব, অথবা যদি 1 ফিটে লেখো, তাহলে তো নিচের 12 দিয়ে ভাগ করতে হবে না, থাকতেছে কি h/12 ইন্টু ডাব্লিউসি। ওইটাই এখানে ইউ ক্যান সি, এই যে 1 ফিট হচ্ছে বি, 1 ফিট স্ট্রিপের 1 ফিট, h/12 ইন্টু ডাব্লিউসি 140। তারপর আসো 10 PSF ছিল ফ্লোর সিলিং ফিনিশ, এটা হলো প্রতি স্কোয়ার ফিটে, 1 ফিট স্ট্রিপে যদি হয় তাহলে 1 ফিট দিয়ে গুণ করব। 16 PSF পাউন্ড পার স্কোয়ার ফিট ছিল পার্টিশনাল লোড, 1 ফিট স্ট্রিপের জন্য কত, তাহলে 1 ফিট দিয়ে গুণ করব, তাহলে সব কিছু যোগ করলে 113.5 পাউন্ড পার ফিট। তাহলে টোটাল ফ্যাক্টর লোড 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। বসায় দেই, লাইভ লোড তো দেওয়া আছে 125, টোটাল আসবে পাউন্ড পার ফিট। আমরা আগে বলেছি লোডকে কিপ পার ফিটে নিতে হবে, পাউন্ড পার লিনিয়ার ফিট বা পাউন্ড পার ফিট একই কথা। PLF 1000 দ্বারা ভাগ করে KLF বা কিপ পার ফিটে নেওয়া হয়েছে। সো নেক্সট ক্লাস, বাকিটুকু আমরা নেক্সট ক্লাস শেষ হবে, আজকে আমরা এখানে থামিয়ে দিচ্ছি।